এই মেয়েটা সবসময় তার সাথে অদ্ভুত একটা কুকুর নিয়ে ঘোরে। এটাকে দেখতে সবসময় নর্মাল কুকুরের মতোই লাগতো, কিন্তু কুকুরটা যখন আয়নার সামনে যেত তখনই তার আসল রূপ দেখা যেত। কুকুরটা মেয়েটাকে সবসময় বিপদ আপদ থেকে রক্ষা করত। একদিন মেয়েটা জানতে পারে তার পরিবারের মধ্যে এক অদ্ভুত জাদুর শক্তি আছে, আর সেই শক্তির কারণেই তার পুরো পরিবারকে ভয়ঙ্কর অভিশাপের মধ্যে পড়তে হয়। চলুন দেখে নেওয়া যাক শেষমেশ কি হয়েছিল জাদুর শক্তিওয়ালা এই পরিবারটার সাথে। গল্পের শুরুতেই মারিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। সে আরো অন্য কয়েকজন মানুষ মিলে তার বাবার মৃত্যু সৎকার করছে। তার বাবা একজন কর্নেল ছিলেন, তিনি অনেক ঋণী হয়ে গিয়েছিলেন, তাই সে তার সম্পত্তি বিক্রি করে তার মেয়ের জন্য কেবলমাত্র একটা বই রেখে গিয়েছে। সেই বইটার নাম দ্য অ্যান্সিয়েন্ট ক্রনিকলস অফ মুনকেভেলি। তাছাড়া মারিয়ার খেয়াল রাখার জন্য একজন কেয়ারটেকার রয়েছে। মারিয়া ছোটবেলা থেকেই তার কাছেই মানুষ হয়েছে। রাতের বেলায় মারিয়া তার বাবার কথা মনে করে খুব কষ্ট পাচ্ছে, আর তাই সে তার বাবার দেওয়া বইটা খুলে পড়তে শুরু করে। সে বইয়ে 100 বছর আগের এক রাজকুমারীর গল্প লেখা রয়েছে। সেই রাজকুমারী এতটাই সুন্দর ছিল যে তার চেহারা আকাশের তারার মতো জ্বলজ্বল করত, আর তার মন এতটাই পরিষ্কার ছিল যে তাকে মানুষ ছাড়াও জঙ্গলের পশু পাখিরা খুব ভালোবাসত। সেই সুন্দরী রাজকুমারীর সাথে একদিন চাঁদ দেখা করতে এসে তাকে কিছু মুক্ত উপহার দিয়ে যায়। যদিও সে ডিনয় বংশের রাজকুমারী ছিল, কিন্তু এই ঘটনার পর তাকে সবাই মুন প্রিন্সেস নামে ডাকতে শুরু করে। সে যাকে ভালোবাসতো একদিন তার সাথেই তার বিয়ে ঠিক হয়ে যায়। তাদের বিয়ের দিন প্রিন্সেসের বাবা তাকে একটা ভয়ানক কালো সিংহ উপহার দেয়, আর তার হবু স্বামী তাকে একটা সাদা ঘোড়া গিফট করে। এই সবকিছু দেখে প্রিন্সেস খুব খুশি হয়ে যায়। তাই সে সবার সামনে আকাশ থেকে চাঁদ নেমে এসে তাকে যে মুক্তোর মালা উপহার দিয়েছিল সেটা সবাইকে দেখিয়ে বলে, এই মুক্তোর মালার সাহায্যে আমি খুব সহজেই সবার মনের কথা জানতে পারি। তাছাড়া এটা হাতে রেখে যে যা চায় সেটা খারাপ হোক কিংবা ভালো তার মনের আশা পূর্ণ হয়। মারিয়া এ পর্যন্ত গল্পটা পড়ে। এরপর সে বইটা বন্ধ করে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালবেলা মারিয়া তার বাবার বাড়িটা ছেড়ে দেয়। তার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তার আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার আঙ্কেল মুনকেভেলিতে বসবাস করে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু ডাকাত এসে তাদেরকে হামলা করে। তারা মারিয়াকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কোনো রকম ভাবে তাদের কাছ থেকে পালিয়ে মুনকেভেলিতে তার আঙ্কেল বেঞ্জামিনের বাড়িতে এসে পৌঁছায়। তার আঙ্কেলের বাড়িটা অনেক বড় আর খুব সুন্দর। তারা এই বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামতেই তাদের সামনে মারিয়ার আঙ্কেল এসে উপস্থিত হয়। এই প্রথমবার মারিয়ার সঙ্গে তার আঙ্কেলের সাক্ষাৎ হয়। এখানে পৌঁছে মারিয়ার কেয়ারটেকার বেঞ্জামিনকে তাদের সঙ্গে রাস্তায় ঘটে যাওয়া সব কথা জানায়, কিন্তু বেঞ্জামিন তাদের এই কথার কোনো গুরুত্ব না দিয়ে তাদেরকে বাড়ির ভেতরে ডেকে নেয়। আর তারা বাড়ির মধ্যে ঢুকতেই একটা ভয়ানক কালো কুকুরকে দেখতে পায়। বেঞ্জামিন ওই কুকুরটাকে দেখিয়ে বলে, এটা আমারই কুকুর। এটা এতটাই শক্তিশালী যে সে যে কোনো মানুষকে মাত্র 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারে। এরপর সে মারিয়ার কেয়ারটেকারকে তার থাকার রুম দেখিয়ে দেয়, আর সে মারিয়াকে অন্য আরেকটা রুমে পাঠিয়ে দেয়। বেঞ্জামিনের কথাবার্তা শুনে মারিয়ার তাকে একটু পছন্দ হয় না, কিন্তু সে তার রুমের মধ্যে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার রুমের চারপাশের দেয়ালগুলোতে খুব সুন্দর পেইন্টিং করা আছে। পাশাপাশি ঘরের সিলিং এর খোলা আকাশে যেমন তারা জ্বলজ্বল করে ঠিক তেমনি কারুকাজ করা আছে। এছাড়া সেখানে একটা ফায়ার প্লেস রয়েছে। এই সব কিছু দেখে মারিয়ার মন আনন্দে ভরে ওঠে। পরদিন সকালবেলা মারিয়া তার বাবার দেওয়া বইটা নিয়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু তখন তার আঙ্কেল সেই বইটা তার কাছ থেকে কেড়ে নেয়। এটা দেখে মারিয়া তাকে বলে, আপনি এমনটা কেন করছেন? প্লিজ আমাকে আমার বাবার বইটা ফেরত দিয়ে দিন। সে কথা বলার পরেও বেঞ্জামিন বইটা নিয়ে গিয়ে সে তার নিজের লাইব্রেরিতে রেখে দেয়। বেঞ্জামিনের এমন ব্যবহার দেখে মারিয়া তার উপর আরো বেশি রেগে যায়, আর তাই সে তার কেয়ারটেকারের কাছে গিয়ে নালিশ জানায়। তাছাড়া খাবার খেতে বসে মারিয়া তার আঙ্কেলকে বলে, আপনি আমার বাবার দেওয়া বইটা কেড়ে নিলেন কেন? তখন বেঞ্জামিন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আর তাদের দুজনের এমন ব্যবহার দেখে কেয়ারটেকার তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করে। তখন বেঞ্জামিন বলে, খাবার খেতে বসে কথা বলা আমার একদম পছন্দ না, তুমি চুপচাপ বসে খাবার খাও। তাছাড়া মারিয়া, তোমার বাবা একজন ভীত মানুষ ছিল। সে এত বেশি ঋণ করেছে যে নিজে তো গেছেই, সঙ্গে তোমাকেও ডুবিয়ে গেছে। তার এমন কথা শুনে মারিয়া চিৎকার করে বলে, আমার বাবা এমন মানুষ ছিলেন না, আর তার সম্পর্কে এমন কথা বলার কোনো অধিকারই আপনার নেই।
তাদের মধ্যে এমনই কিছু কথা নিয়ে আবার তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই শান্ত হয়ে খাবার শেষ করে। এরপর বেঞ্জামিন মারিয়া আর তার কেয়ারটেকারকে তার বাড়ির বাকি জায়গাগুলো দেখায়। তখন সে বলে, এখানে আসার সময় রাস্তায় তোমার উপর যারা আক্রমণ করেছিল তারা আসলে আমাদের শত্রু ডিনয় বংশের লোক ছিল। তারা আবার তোমার উপর আক্রমণ করতে পারে, তাই তুমি সাবধানে থাকবে আর সামনের ওই জঙ্গলের দিকে একদমই যাবে না। আর সেদিন সন্ধ্যাবেলা বেঞ্জামিন মারিয়াকে ঘোড়ার পিঠে বসিয়ে মার্কেটে নিয়ে যায়। প্রথম প্রথম এমন সব কালচার আর ট্রেডিশনাল তার কাছে অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু সে খুব শীঘ্রই এসব কিছুতে অভ্যস্ত হয়ে ওঠে। এছাড়া বেঞ্জামিন হয়তো ভুলে গিয়েছিল তাদের শত্রু ডিনয় বংশের কথা, তাই সে মারিয়াকে একা একা রাজ্যে ঘোরার পারমিশন দিয়ে দেয়। আর মারিয়াও একলা ঘোরার খুশিতে আত্মহারা হয়ে সে জঙ্গলের দিকে এগিয়ে যায়, যে জঙ্গলে বেঞ্জামিন তাকে আগেই যেতে নিষেধ করে দিয়েছিল। জঙ্গলের একটু ভেতরে যেতেই মারিয়া কিছু একটা শব্দ শুনতে পায়। ঘোড়া থেকে নেমে সামনে এগিয়ে দেখে সেখানে একটা খরগোশ খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে, আর সে ব্যথা আর ভয়ের চোটে ছটফট করছে। তাকে দেখে মারিয়ার খুব মায়া হয়, তাই সে খরগোশটাকে মুক্ত করে দিতে চায়। কিন্তু তখনই ডিনয় বংশের একটা ছেলে যার নাম রবিন, সে তার সঙ্গীদের সাথে এসে মারিয়াকে ঘিরে ফেলে। আর এরপরে বেঞ্জামিনের সেই কালো কুকুরটা এসে তাদের ওপর আক্রমণ করে, তাই রবি আর তার সঙ্গীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে তার বাবার কাছে গিয়ে এই সমস্ত ঘটনা খুলে বলে। ততক্ষণে মারিয়া খরগোশটাকে সাথে নিয়ে তার আঙ্কেলের বাড়ি ফিরে এসেছে। এরপর রাতের বেলা মারিয়া খরগোশটাকে যখন আদর করছিল, তখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা সাদা ঘোড়াকে দেখতে পায়। এরপর সে ঘরে শুয়ে যখন ওই সাদা ঘোড়াটার ব্যাপারে ভাবে, তখন সে লক্ষ্য করে দেখে তার ঘরের সিলিং এ পেইন্ট করা একটা তারা খসে পড়ছে। এই সবকিছু দেখে তার খুব অদ্ভুত মনে হয়, তাই সে পরদিন বেঞ্জামিনকে এইসব অদ্ভুত ঘটনার কথা জানায়। কিন্তু বেঞ্জামিন তার কথা ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর মারিয়া সেই কালো কুকুরটাকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে যায়। তখন বারান্দায় রাখা বড় আয়নায় কুকুরের প্রতিবিম্ব দেখে সে অবাক হয়ে যায়, কারণ আয়নায় কুকুরের প্রতিবিম্বের জায়গায় ভয়াবহ একটা কালো সিংহকে সে দেখতে পায়। আর তাই সে দ্রুত ছুটে গিয়ে রান্নাঘরের মধ্যে প্রবেশ করে। আর সে ওই বাড়ির শেফকে এখন পর্যন্ত যা যা কিছু ঘটেছে সবকিছু জানায়। তার এই কথাগুলো শুনে সে তাকে বলে, তুমি তোমার বাবার দেওয়া বই পুরোটা পড়ে কমপ্লিট করো, হয়তো সেখান থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শেফের কথা মতো তার সাহায্য নিয়ে সে লাইব্রেরিতে যায়, আর সেখানে সেই বইটা খুঁজে বের করে পুনরায় সেই মুন প্রিন্সেসের গল্পটা পড়তে শুরু করে। তখন সে জানতে পারে মুন প্রিন্সেসের বিয়ের দিন তাকে তার বাবা একটা কালো সিংহ এবং তার ফিয়ন্সের সাদা ঘোড়া দিয়েছিল। মুন প্রিন্সেস চাঁদে দেওয়া মুক্তোর মালার সাহায্যে কি কি করা যায় তা সে সবাইকে জানায়। আর মুক্তোর এমন আশ্চর্য ক্ষমতা শুনে মুন প্রিন্সেসের বাবা আর তার ফিয়ন্সে সেই মুক্তোগুলো নিয়ে একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। তাদের মনে এমন লালসা দেখে মুন প্রিন্সেস খুব দুঃখ পেয়ে তাদের দুজনকেই অভিশাপ দেয়। সে বলে যে আগামী 5000 পূর্ণিমার চাঁদের আগে যদি চাঁদকে পুনরায় এই মতিগুলো বা মুক্তগুলো তোমাদের এই দুই বংশের মধ্যে কোনো এক পবিত্র আত্মা ফিরিয়ে না দেয়, তবে এই মুনকে ভ্যালিতে সারা জীবনের জন্য অন্ধকার নেমে আসবে, আর এতে তোমাদের দুই বংশ পুরোপুরি শেষ হয়ে যাবে। সেদিন থেকেই মুন প্রিন্সেসের বাবার বংশ অর্থাৎ ডিনয়ের বংশ ও তার ফিয়ন্সের বংশ একে অপরের সঙ্গে লড়াই করে আসছে। মারিয়া এই কাহিনী পুরোপুরি পড়ার পরে সে আবার শেফের কাছে ছুটে যায় আর তাকে জানায় যে এই কাহিনীটা পুরোটাই পড়ে ফেলেছে। তখন সে বলে, তুমি যে সব অদ্ভুত জিনিস দেখেছো তা শুনে আমার মনে হচ্ছে তুমি হয়তো সেই পবিত্র আত্মা, তাই তোমাকে সেই মুহূর্তগুলো খুঁজে চাঁদকে মুক্তোর মালাটা ফিরিয়ে দিতে হবে, যাতে সেই মুন প্রিন্সেসের অভিশাপ থেকে সবাই মুক্তি পায়, আর এতে এই দুই বংশের লড়াইও শেষ হয়ে যায়। এরপর মারিয়া শেফের কথা চিন্তা করে, আর এই গল্পের বই লেখার সময় ক্যালকুলেট করে সে জানতে পারে আগামী পূর্ণিমাই হলো শেষ পূর্ণিমা, মানে আগামী পূর্ণিমার মধ্যেই চাঁদকে তার মুক্তগুলো ফিরিয়ে দিতে হবে। তা না হলে মুন প্রিন্সেসের অভিশাপ মোতাবেক এই মুনকে ভ্যালিতে চিরতরে অন্ধকার নেমে আসবে। এসব কথা ভাবনা চিন্তা করার ফলে সে রাতে ঠিক মতো ঘুমোতে পারে না, তাই সে ঠিক করে যেভাবেই হোক না কেন মুনকে ভ্যালিকে রক্ষা করবেই। এজন্য পরদিন সকালবেলা কাউকে কিছু না জানিয়ে সে বাইরে চলে যায়। আর সে জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় একটা গুহা দেখতে পায়, আর সেই গুহার মধ্যে প্রবেশ করতে একজন অচেনা মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটা যেন গল্পের মুন প্রিন্সেসের মতোই দেখতে। সে মারিয়াকে বলে, আমিও তোমার মতো একজন প্রিন্সেস, তাই আমি চাই দুই বংশের লড়াই শেষ করার পাশাপাশি মুনকে ভ্যালিকে রক্ষা করতে। তখন মারিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি এই গুহার মধ্যে থাকো কেন? তখন প্রিন্সেস বলে, সে অনেক কথা, সেসব তোমাকে পরে বলবো। তাছাড়া সে তাকে আরো কিছু সম্পর্কে জানায়। তখন মারিয়া তাকে বলে, বেঞ্জামিন আমার আঙ্কেল, তুমি তার সঙ্গে দেখা করে তোমার সব প্রবলেমের কথা তাকে খুলে বলতে পারো, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারে। এতক্ষণ যে প্রিন্সেস শান্ত ও নরম ভাবে কথা
কথা বলছিল সে হঠাৎ বেঞ্জামিনের নাম শুনে খুব রেগে যায় আর বলে ভুলেও তুমি ওর নাম আমার সামনে আর কখনো নেবে না। এবার মারিয়া সেই প্রিন্সেসের কাছ থেকে জানতে পারে ডিনয় বংশের কাছে সেই বক্সটা এখনো আছে, যে বক্সে চাঁদের দেওয়া মুক্তগুলো রাখা আছে, কিন্তু তার চাবি বেঞ্জামিন বংশের লোকেরা চুরি করে নিয়েছে। তার কথা শুনে মারিয়ার হঠাৎ মনে পড়ে যায় গল্পের বইয়ে পাওয়া বুকমার্কের কথা। আসলে চাঁদের দেওয়া মতিগুলো যে বাক্সে রাখা আছে সেই বক্সের চাবি হলো ওটা। চাবিটাকে সেই প্রিন্সেসকে দেখিয়ে তাকে ডিনয়ের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন প্রিন্সেস মারিয়াকে সঙ্গে নিয়ে ডিনয়ের রাজ্যের দিকে রওনা দেয়, কিন্তু সে দূর থেকে মারিয়াকে ডিনয়ের মহল দেখিয়ে একাই সেখানে যেতে বলে, কিন্তু সে নিজে কিছুতেই সেখানে যেতে রাজি হয় না। আর তাকে এমন করতে দেখে মারিয়ার খুব অদ্ভুত মনে হয়। তারপরেও সে তাকে তার সঙ্গে যাবার জন্য বলে, কিন্তু প্রিন্সেস তার কোনো কথা না শুনে সেখান থেকে পালিয়ে যায়। তাই মারিয়া একাই মহলের মধ্যে যায়, কিন্তু মহলের সিপাহীরা তাকে বন্দি করে ডিনয়ের সর্দারের কাছে নিয়ে যায়। মারিয়া তখন সর্দারকে দেখে তাকে সেই চাবিটা দিয়ে দেয়। মারিয়ার এমন নরম শাস্তি দেখে সর্দার খুব অবাক হয়ে যায়। তখন সেই চাবির সাহায্যে তার কাছে থাকা ওই মুক্তোর বক্সটা খুলে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় সে বক্সটা তো খালি, তার মধ্যে কোনো মুক্ত নেই। ডিনয় বংশের মানুষ এতদিন শুধু শুধু এই বক্সের জন্য কত লড়াই করে এসেছে। কথা ভেবে সর্দার বেঞ্জামিনের বংশের প্রতি আরো বেশি রেগে যায়, আর তাই সে রাগে মারিয়াকে কারাগারে বন্দি করে দেয়। অন্যদিকে বেঞ্জামিন মারিয়াকে কোথাও খুঁজে না পেয়ে সে খুব অস্থির হয়ে ওঠে। তখন তার মনে সন্দেহ জাগে, মারিয়াকে কি তার শত্রুরা তুলে নিয়ে গেছে। এদিকে মারিয়া কারাগারে সব প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে কারাগারের বাইরে চলে আসে, কিন্তু সে পালানোর সময় সর্দারের ছেলে রবিনকে দেখতে পায়, আর তাই সে কিছু প্রহরীকে সঙ্গে নিয়ে মারিয়ার পিছু নেয়। তা সত্ত্বেও মারিয়া অনেক সাহসিকতা আর বুদ্ধির বলে সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে, আর সেখানে আসতেই সে বেঞ্জামিনের এই ভয়াবহ কালো কুকুরটাকে দেখতে পায়। এর ফলে তারা দুজন সুরক্ষিতভাবে বেঞ্জামিনের বাড়ি ফিরে আসতে সক্ষম হয়। এরপর বেঞ্জামিন মারিয়াকে বাড়ি ফিরে আসতে দেখে তাকে বকাবকি করতে শুরু করে, আর তাকে বলে এখন থেকে এই বাড়ির বাইরে যেন তোমার পা না পড়ে। এরপর যদি তোমাকে আর বাড়ির বাইরে দেখি তাহলে তোমার হাত পা ভেঙে এই বাড়ির মধ্যেই ফেলে রাখবো, কথাটা যেন তোমার মাথায় থাকে। তাকে এমন ভাবে বলতে দেখে মারিয়া খুব ভয় পেয়ে যায়, আর তাই সে কিছু না বলে চুপচাপ তার ঘরে ফিরে যায়। রাতের বেলা বেঞ্জামিন বুঝতে পারে তার মারিয়াকে এভাবে বকাঝকা করা একদম ঠিক হয়নি, তাই সে মারিয়ার কাছে গিয়ে ক্ষমা চায়। পরের দিন সকালে সেই প্রিন্সেস সবার চোখের আড়ালে মারিয়ার রুমে এসে প্রবেশ করে, আর তাকে দেখে মারিয়া রেগে গিয়ে বলে তুমি কেন সেদিন আমাকে একলা ফেলে চলে গিয়েছিলে। তখন প্রিন্সেস তার কথার উত্তর না দিয়ে তাকে একটা মুন প্রিন্সেসের ড্রেস গিফট করে, আর এত সুন্দর ড্রেস পরে মারিয়া খুব খুশি হয়ে যায়। তাকে খুশি হতে দেখে প্রিন্সেস পিয়ানো বাজাতে শুরু করে, আর তার পিয়ানো বাজানো শুরু হতেই তার সঙ্গে অতীতে ঘটে যাওয়া সব ঘটনা আয়নায় রিপ্লেস হতে শুরু করে। তখন মারিয়া জানতে পারে প্রিন্সেস আর বেঞ্জামিন একে অপরকে ভালোবাসে এবং ভালোবেসে তারা এঙ্গেজমেন্ট করেছিল, কিন্তু এঙ্গেজমেন্টের পর বেঞ্জামিন যখন তার আসল পরিচয় জানতে পারে তখন সে তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং সে তাকে এই বাড়ি থেকেও বের করে দেয়। আসলে এই প্রিন্সেস হলো ডিনয় বংশের সর্দারের মেয়ে। তখন সে মারিয়াকে বলে বেঞ্জামিন তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পর লোকচক্ষু আর ঘৃণার ভয়ে সে তার বাবার কাছে ফিরে না গিয়ে জঙ্গলের মধ্যে একলাই থাকতে শুরু করে। তার এই দুঃখের কথা শুনে মারিয়া তাকে বলে তুমি বেঞ্জামিন আঙ্কেলের সঙ্গে দেখা করে পুনরায় সবকিছু ঠিক করার চেষ্টা করছো না কেন। তখন প্রিন্সেস বলে আমাদের মধ্যে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর তাই তার সঙ্গে কথা বলেও এখন আর কোনো লাভ হবে না। এছাড়া এখন আমার যাবার সময় হয়ে গিয়েছে। সে কথা বলে সেখান থেকে উঠে চলে যায়। একটু পরে মারিয়া বাইরে এসে দেখে বেঞ্জামিনের চাকর মুন প্রিন্সেসের ছবি দেয়াল থেকে সরিয়ে নিচ্ছে। এটা দেখে সে তার কেয়ারটেকার আর শেফকে দেখানোর জন্য ডেকে নিয়ে আসে, কিন্তু হঠাৎ মুন প্রিন্সেস আসল মানুষের মতো ফটো ফ্রেম থেকে সরে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে থাকা একটা গাছের ছবি দেখায়। আর এই গাছের ছবি দেখে মারিয়া বুঝতে পারে মুক্তগুলো এখন কোথায় আছে, কিন্তু অবাক করা বিষয় হলো ছবিতে থাকা এই দৃশ্য মারিয়া ছাড়া আর কেউ দেখতে পারে না। আর এই কথা মারিয়া তাদেরকে বললে শেফ তাকে বলে কেবলমাত্র রবিনই তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে, কারণ সে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব ভালোভাবেই চেনে। এটা শুনে মারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে রবিন আমাকে কেন সাহায্য করবে, সে তো আমাদের শত্রুর ছেলে। তার এমন কথা শুনেও সবাই তাকে বুঝিয়ে রবিনের সাহায্য নিতে বলে। অবশেষে মারিয়া তাদের কথা শুনে রবিনের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সে যাওয়ার আগে বেঞ্জামিন আর প্রিন্সেসকে দুইটা চিঠি লিখে পাঠায়। আর সেই চিঠি দুইটা পড়ে বেঞ্জামিন আর প্রিন্সেস খুব খুশি হয়ে যায়, আর তারা দুজনই অনেক বছর পর একে অপরের সাথে সাক্ষাৎ করে। কিন্তু তারা খুব শীঘ্রই জানতে পারে চিঠি দুটো তারা একে অপরকে লেখেনি। আসলে মারিয়া তাদের দুজনকে মিলানোর জন্য এমন ফোন দিয়ে এঁটেছে, তাই
তাই তাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। তাছাড়া বেঞ্জামিন আর প্রিন্সেস যখন জানতে পারে মারিয়া রবিনকে খুঁজতে একলা বেরিয়ে গেছে, তখন তারাও মারিয়াকে খুঁজতে আসে। এদিকে জঙ্গলের মধ্যে মারিয়া তার খরগোশের সাহায্যে রবিনকে একটা ফাঁদে আটকে ফেলে। তখন রবিন তাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি যা বলবে আমাকে তাই করব। এই সুযোগে মারিয়া চাঁদের দেওয়া সেই মুক্তগুলো খুঁজে তার সঙ্গে যেতে রাজি করিয়ে নেয়। ওইদিকে প্রিন্সেস আর বেঞ্জামিন মারিয়াকে খুঁজতে এসেও জঙ্গলের মধ্যে তাদের একে অপরের পার্সোনাল ঝগড়া চালিয়ে যায়। এদিকে মারিয়া আর রবিন জঙ্গলের মধ্যে মুক্ত খোঁজার জন্য এদিক ওদিক যেতে থাকে, কিন্তু এরই মাঝে ডিনয় বংশের কেউ একজন এসে রবিনকে কিডন্যাপ করে। তাই মারিয়া আবারও একলা হয়ে পড়ে। তখন সে ভয় না পেয়ে গভীর জঙ্গলের মধ্যে একাই সেই গাছটা খুঁজতে শুরু করে। এর মধ্যে সে মুন প্রিন্সেসের সেই সাদা ঘোড়াটাকে দেখতে পায়। সেটাকে সেই গাছের কাছে নিয়ে যায় যেখানে চাঁদের দেওয়া মুক্তগুলো লুকিয়ে রাখা আছে। কিন্তু সেখানে পৌঁছাতেই ডিনয় বংশের সর্দার সেখানে এসে উপস্থিত হয়। যেই সে মারিয়াকে ধরতে যাবে তখন বেঞ্জামিনের সেই কালো কুকুরটা এসে তার উপর আক্রমণ করে, কিন্তু ওই সর্দার তাকে আহত করে ফেলে। অন্যদিকে রবিন মারিয়ার চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে তার কাছে চলে আসে, আর সে তার বাবার হাত থেকে মারিয়াকে বাঁচিয়ে অন্যদিকে চলে যায়। এটা দেখে সর্দার আর তার সৈন্যদল আবার তাদের পিছু নিতে শুরু করে। তখন সে তাদের হাত থেকে বাঁচতে আর চাঁদের দেওয়া মুক্তোর মালাটা খুঁজতে সেই গাছের নিচে গুহার মধ্যে ঢুকে পড়ে। আর সেই গুহার মধ্যে ঢুকে একটা মূর্তির গলায় সেই মুক্তোর মালাটা দেখতে পায়। এটা দেখে সে মুক্তগুলোর সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। ততক্ষণে সেখানে ডিনয় বংশের সৈন্যরা এসে উপস্থিত হয়। ঠিক তখনই মারিয়া আবার সেই সাদা ঘোড়াটা দেখে। মারিয়া এবং রবিন তার পিছু পিছু একটা গোপন সুড়ঙ্গ দিয়ে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে দাঁড়িয়ে মুন প্রিন্সেস অভিশাপ দিয়েছিল। তখন এখানে ডিনয় বংশের সর্দার আর বেঞ্জামিন এসে উপস্থিত হয়, আর তারা আবারও একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। আর তাদেরকে এভাবে লড়াই করতে দেখে মারিয়া তাদের দুজনকেই থামিয়ে দেয়। তাছাড়া আজ পূর্ণিমার রাত, মুন প্রিন্সেসের অভিশাপ অনুযায়ী আজ শেষ রাত। যদি আজ কোনো পবিত্র আত্মা চাঁদকে তার মুক্তগুলো ফিরিয়ে না দেয় তাহলে মুনকে ভ্যালি চিরতরে অন্ধকারে ডুবে যাবে। আর ধীরে ধীরে সেটা হতেও শুরু করেছে। তবুও সর্দার মারিয়ার কাছ থেকে মুক্তগুলো ছিনিয়ে নিতে চায়, কিন্তু প্রিন্সেস এসে তার বাবাকে থামিয়ে দেয়। আর সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এমনটা করে কত বড় ভুল করেছে। প্রিন্সেসের পাশাপাশি মারিয়াও তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে। মারিয়া এবার মুক্তগুলোকে সমুদ্রে ফেলার পারমিশন চায়, কিন্তু কেউ তার কথা না শুনলে সে এবার নিজেই মুক্তগুলো সমুদ্রে ফেলে দেয়। তখন সে ভাবে এমনটা হলে তো সবকিছু শেষ হয়ে যাবে, তাই যেভাবেই হোক তাকে এই মুক্তগুলো সমুদ্রের সমাপন করতেই হবে। আর কোনো উপায় না পেয়ে মারিয়া নিজেই সমুদ্রে লাফিয়ে পড়ে, আর সে পানির নিচে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় সমুদ্রের উপর অনেক বড় একটা ঢেউ ওঠে, আর সেই ঢেউয়ের মধ্যে থেকে সাদা ঘোড়া তার পিঠে করে মারিয়াকে নিয়ে পাড়ে উঠে আসছে। আর তখন বেঞ্জামিনের কালো কুকুরটা অভিশাপ থেকে মুক্ত হয়ে আবারও ভয়াবহ কালো সিংহতে পরিণত হয়। এই সবকিছু হওয়ার পর বেঞ্জামিন আর প্রিন্সেস তাদের একে অপরকে ক্ষমা করে আবারও এক হয়ে যায়। ফলে তাদের দুই পরিবারের ঝগড়াও থেমে যায়। পাশাপাশি মুনকে ভ্যালিতে সূর্যের আবার নতুন কিরণ পড়ে। এরপর দেখা যায় মারিয়া আর রবিন তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। আর এমন একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে ফিরে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।